দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, নবান্নের কাছে এবার পুকুর ভরাটের চেষ্টা। 200 বছরের পুরনো পুকুরে প্রমোটিং এর থাবা। হাওড়া সীতানাথ ব্যানার্জি লেনে এই বেনিয়মের ছবি ধরা পড়লো। পুকুর টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বহুতল নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও এই ছবি দেখা গেল নবান্ন থেকে অদূরে, এবং যেখানে পুকুর ভরাট করে বহুতল নির্মাণের কাজ শুরু হয়েছে এবং পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের দরজায় মাস পিটিশন, মুখ্যমন্ত্রীকেও ইমেল করে নালিশ জানানো হয়েছে। নবান্নের কাছেই পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের চেষ্টার অভিযোগ। 200 বছরের পুরনো পুকুরে প্রমোটিং এর থাবা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও এই ছবি ধরা পড়লো একেবারে নবান্নের অদূরেই। হাওড়ার সীতানাথ ব্যানার্জি লেনে ঠিক এই ছবি ধরা পড়লো। 200 বছরের পুরনো পুকুরে প্রমোটিং এর থাবা। হাওড়ার সীতানাথ ব্যানার্জি লেনে এই বেনিয়মের ছবি ধরা পড়লো। পুকুর টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বহুতল নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একাধিক অভিযোগ জানাচ্ছেন। কি দাবি তাদের, কি বলছেন তারা, শুনুন। পুকুরটা প্রায় 200 বছরের পুরনো। না, প্রায় 200 বছরের পুরনো। 200 বেশি। প্রবলেমটা হচ্ছে আমরা 11 সাল থেকে এই পুকুরটা যাতে না বোঝানো হয়, আমরা বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্টে চিঠি দেওয়া বা যা কোর্টের সাথে কথা বলা, অনেক কিছু আমরা চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন প্রমোটার এখানে আসে শুধুমাত্র এই পুকুরটা বোঝানোর জন্য এবং প্রমোটিং। সমস্ত গভর্নমেন্টের যা যা ডিপার্টমেন্ট আছে, ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিএলওর অফিস, ডিএম, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং আরও যা যা আপনার পলিউশন অফিস, এনভায়রনমেন্ট অফিস, ফায়ার ব্রিগেড, সমস্ত জায়গায় চিঠি করেছি। ইভেন সিএমকে আমরা মেল পাঠানো, চিঠি পাঠানো, সমস্ত কিছু করেছি। কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো রেসপন্স। আমরা প্রতিটা জায়গায় চিঠি করেছি এবং আমরা নিজেরা অনেক সময় গিয়ে অরূপ রায়ের সাথে কথা বলেছি, আমরা ওই সুজয় চক্রবর্তীর সাথে গিয়ে কথা বলেছি। ওনাদের একই বক্তব্য, বিএলআর অফিস যখন পারমিশন দিয়ে দিয়েছে আমরা কি করব। আমরা এখন একদম নবান্নর একদম কাছাকাছি একটা জায়গায় আছি। এখানে আজকে কোনো বিপদ হয়ে গেলে, আশেপাশে কোথাও কোনো পুকুর নেই, একটা কোনো বিপদ থাকলে আমাদের মানুষরা তো সাফার করবই। আর একদম দিদির পিছনের অফিস, উনিও কিন্তু একইভাবে এফেক্টেড হবে। আজকে দিদিকে আমরা প্রতিনিয়ত চিঠি লিখছি, এগোচ্ছে, কোনো রেসপন্স ওনার দিক থেকেও আমরা পাইনি। আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি অভিযোগ করছেন। এবং নবান্নের অদূরে এই ধরনের ঘটনা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে সাংবাদিক বৈঠক করে বারবার এই অবৈধ নির্মাণ যেরকম শহর সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, তা নিয়ে যেরকম প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুরসভার তরফেও কিন্তু তৎপরতা নেওয়া হয়েছে। কিন্তু নবান্নের কাছে এই ছবি কেন, আর এই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সরকার, বিশেষ করে রাজ্য সরকার চাইছেন যে জলাভূমি থেকে শুরু করে যে সমস্ত পন্ড বা পুকুরগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে। ইতিমধ্যেই শহর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ হয়ে গেছে পুকুর ভরাটের মতো অবৈধ কাজ। কিন্তু নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 17 কাটার এই 200 বছরের প্রাচীন পুকুরটি অবৈধভাবে বুঝিয়ে সেখানে হতে চলেছে বড় বিল্ডিং। কোথায় গিয়ে দাঁড়াবেন সাধারণ মানুষ, কার কাছেই বা যাবেন ভেবে কুল পাচ্ছেন না এলাকার মানুষজন। যদি হঠাৎ করে কোনো আগুন লাগে বা এই ধরনের বিপদ ঘটে, জল আনতে কোথায় যাবেন সেটাও বুঝতে পারছেন না এলাকার মানুষজন। আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের প্রতিনিধির যে প্রতিবেদন, যেখানে আপনারা দেখছেন যে নবান্নের কাছে পুকুর ভরাটের যে চেষ্টা হয়েছে এবং যে বেনিয়মের ছবি ধরা পড়েছে, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং স্থানীয় বাসিন্দারা তারাও এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কলকাতা টিভির খবরের জের, হুঁশ ফিরল হাওড়ার প্রশাসনিক কর্তাদের। বন্ধ করা হলো পুকুর ভরাটের কাজ। কলকাতা টিভিতে সম্প্রচারের পরেই হুঁশ ফিরল প্রশাসনের, বন্ধ করা হলো পুকুর ভরাটের কাজ। বেআইনিভাবে পুকুর নির্মাণের কাজ ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। কলকাতা টিভির খবরের জের, হুঁশ ফিরল হাওড়ার প্রশাসনিক কর্তাদের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
কলকাতা টিভির খবরের জের হুঁশ ফিরল হাওড়ার প্রশাসনিক কর্তাদের। বেআইনিভাবে পুকুর নির্মাণের কাজ ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে। দুর্গাদাসদা, যে ছবি আমরা দেখলাম এবং নবান্নের থেকে অদূরে এই ধরনের ঘটনা, এবং এই ছবি অবশ্যই কাম্য নয়, যেখানে মুখ্যমন্ত্রী একাধিকবার কড়া বার্তা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, তারপরেও কেন এই ধরনের ছবি? অবশেষে আমাদের খবরের সম্প্রচারের পরেই কাজ বন্ধ হলো, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যাতে শহর কলকাতা থেকে শুরু করে যে সমস্ত পুরো এলাকাগুলো রয়েছে সেই সমস্ত পুরো এলাকাগুলিতে যাতে এই ধরনের দীর্ঘদিনের যে পন্ডগুলো রয়েছে বা ওয়াটার বডি রয়েছে, যাতে এগুলো ইকোসিস্টেমকে বজায় রাখার জন্য, পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্যে যাতে এগুলোকে কোনোভাবে বোঝানো না হয়, এই কথা এই নির্দেশ তিনি দিয়েছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তার পাশাপাশি দেখেছি আমরা যে মেয়র হিসাবেও ফিরহাদ হাকিম কিন্তু যথেষ্ট চেষ্টা করে চলেছেন যে শহর কলকাতায় এই ধরনের ওয়াটার বডিগুলো বন্ধ করতে। কিন্তু হাওড়াতে নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে যে ছবি আজকে আমাদের চোখে পড়ল, যে এত বড় একটা 200 বছরের প্রায় প্রাচীন এই ওয়াটার বডিটির চতুর্দিকে ঘন বসতি, এবং সবথেকে বড় কথা, কোনো একটি বাড়িতে বা কোনো একটি জায়গায় যদি আগুন লাগে তাহলে কিন্তু সেখানে কোনোভাবেই দমকলের গাড়ি ঢুকতে পারবে না, এবং ওয়াটার বডিটা না থাকলে সেই বাড়িটা কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাবে। এবং এইটার কথা মাথায় রেখেই কিন্তু এলাকার মানুষ যথেষ্ট ক্ষিপ্ত। তারা একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা চিঠি করেছেন, মাস পিটিশন জমা দিয়েছেন, কিন্তু কারুর হুঁশ ফেরেনি। আমরাই এই খবর পাওয়ার পর যখন আমরা যাই, তার আগে আমরা খবর পাই যে প্রমোটার অসৎ উদ্দেশ্য নিয়ে এই পুকুরটিকে ভরাট করে বেআইনিভাবে এবং এখানে নির্মাণ কার্য করার চেষ্টা চালাচ্ছে, তারা ইতিমধ্যে ওই এলাকার বাসিন্দারা যারা এটার বিরোধিতা করেছিল তাদেরকে মারধর করার হুমকি দিয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের মানে ভয় দেখানোর এইসব বিষয়গুলো তারা করেছে। তাই আমরা আজকে যখন এই খবর সম্প্রচার করছি বা তুলে ধরছি, আজকে সকালবেলায় যখন আমরা গিয়ে এই পুরো বিষয়টিকে যখন নিয়ে সবাইকার সঙ্গে কথা বলি, সব বিষয়টা জানবার চেষ্টা করি, তারপরেই কিন্তু এই খবর পৌঁছে যায় অনতি দূরে প্রশাসনিক কর্তাদের কানে, এবং তারা সঙ্গে সঙ্গে আজ যাতে এই পুকুরটিকে কোনোভাবে বেআইনিভাবে দখল করে এখানে নির্মাণ কার্য না করা যায়, পুকুরটির যাতে স্থিতাবস্থা বজায় থাকে এবং কোনোভাবেই যাতে কেউ অনৈতিকভাবে পুকুরটিকে ভরাট করে এখানে নির্মাণ কার্য শুরু না করতে পারে, সেই বিষয়টিকে নিশ্চিত করতে তারা ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন, এবং এটাও বলে দিয়েছেন যে যদি এটাকে জোর জবরদস্তি করে কেউ এটার এই ভরাট করতে যায় তাহলে পানিশেবল অফেন্স তার বিরুদ্ধে নেওয়া হবে, গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এবং নির্দিষ্ট ধারায় অর্থাৎ ফিশারিজ অ্যাক্ট অনুযায়ী এই যে প্রমোটার এটিকে নিয়েছেন এবং নিয়ে এটাকে বেআইনি নির্মাণ করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে একটি মামলা রুজু করারও বিষয় আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। তাহলে বুঝতেই পারছো যে আমরা পৌঁছবো এর আগেও কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়িয়ে বলছেন যে এই ওয়াটার বডিকে বোঝানো যাবে না, তার মানে এই যে যারা এই ধরনের অনৈতিক প্রমোটার যারা রয়েছে তাদের সাহস কত বড় যে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মানে অমান্য করে তারা কিন্তু জোর জবরদস্তি করে এই ধরনের ওয়াটার বডিকে বোঝাতে চাইছেন। এবং এটা অসৎ চক্র শুধুমাত্র এই হাওড়া এলাকায় নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সারা কলকাতা জুড়ে এটা চলছে, এবং এটা যত শীঘ্র সম্ভব বন্ধ হওয়া উচিত। যতদিন না এটা বন্ধ হবে, কলকাতা টিভি যেমন আজ গিয়েছিল এই জায়গাটিতে, হাওড়াতে বিভিন্ন জায়গাটিতে, আগামী দিনেও কিন্তু কলকাতা টিভি সমস্ত এলাকায় গিয়ে সেই সমস্ত খবর তুলে ধরবে। একদমই দুর্গাদাসদা, ধন্যবাদ জানাবো। নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে, এ ধরনের ছবি অত্যন্ত চিন্তার। যেরকম কলকাতা টিভি অর্থাৎ আমাদের সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন, এবং একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, এবং ওই প্রমোটার যার বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। আর এবার যে খবরে নজর রাখবো, নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। ফের পরীক্ষার নির্দেশ আমাদের শেষ বিকল্প, নিট মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ। বৃহস্পতিবার রয়েছে মামলার পরবর্তী শুনানি। নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনটাই স্পষ্ট অবস্থান দেশের শীর্ষ আদালতের। আমরা দেখেছি যে নিট পরীক্ষা নিয়ে যে একাধিক বেনিয়মের অভিযোগ সামনে এসেছিল, সেই জায়গা থেকে এবার নিটে যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা নিয়ে এবার সুপ্রিম কোর্ট তার স্পষ্ট অবস্থান জানালো এবং ফের পরীক্ষার নির্দেশ আমাদের শেষ বিকল্প। আমরা দেখেছিলাম যে নিটে যে বেনিয়মের অভিযোগ সামনে এসেছিল সেই জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভের ছবি ধরা পড়েছে। এবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো। নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এমনটাই জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো সুপ্রিম কোর্টের যে স্পষ্ট অবস্থান। ইতিমধ্যেই নিট মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের, যেখানে বলা হয়েছে নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সিবিআইকেও রিপোর্ট দিতে নির্দেশ দেশের শীর্ষ আদালতের। এবং আমরা দেখেছিলাম যে বিতর্ক তৈরি হয়েছিল গোটা দেশের বিভিন্ন প্রান্তে যে নিট নেটকে কেন্দ্র করে, তবে নিটে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা স্পষ্ট করলো শীর্ষ আদালত এবং বিতর্কের মাঝে কিন্তু অনির্দিষ্টকালের জন্য নিটের যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংও পিছিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আমরা দেখেছি নিট নেট নিয়ে যে বিতর্ক, এবার নিটে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে অত্যন্ত বড় খবর। এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট অবস্থান স্পষ্ট করেছে, কি জানালো সুপ্রিম কোর্টের তরফে, কি পর্যবেক্ষণ? দেখো, সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার করে বলেছে এই যে শুনানি, অন্তত 30টি মামলা 30টি আবেদনের শুনানিকে ক্লাব করে এই শুনানিটা হয়েছে এবং প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, JB পারদিওয়ালা এবং মনোজ মিশ্র, এই যে ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু যে পর্যবেক্ষণ বা যে বক্তব্যটা তারা বলেছে যে এই নিট ইউজির যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁসের যে বিস্তৃতি, তার যে ব্যাপকতা, ঠিক কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কতটা প্রশ্নপত্র কিভাবে ফাঁস হয়েছে, সোশ্যাল মিডিয়াতে তার কতটা প্রভাব, এই বিষয়টা তারা দেখছেন। তারা কিন্তু এটা একদমই দেখছেন না যে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি। তারা কিন্তু একদম নিশ্চিত এবং পরিষ্কার করে জানিয়েছেন 3 বিচারপতি যে বেঞ্চ, যে এই নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সিবিআই যে তদন্ত করছে, নিট ইউজির যে তদন্ত চালাচ্ছে সিবিআইকে কিন্তু রিপোর্ট দিতে বলা হয়েছে যে তদন্তের অগ্রগতি কতটা, কিভাবে ফাঁস হয়েছে, এর ব্যাপকতা কতটা, এই সবটা কিন্তু সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এই ধরনের পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করে, তাদের কিন্তু পরিষ্কার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট যে প্রথম প্রশ্নপত্র ফাঁসটা কবে হয়েছে, ঠিক কিভাবে প্রশ্নপত্র ফাঁস হলো। কেননা এই যে একটা মহল থেকে যে আবেদনটা করা হচ্ছে যে এই নিট ইউজি যে পরীক্ষা, সেই পরীক্ষাটা বাতিল করা হোক, কিন্তু 23 লক্ষ জয়প্রকাশ মজুমদার, জয়প্রকাশ বাবু, নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে আমাদের শেষ বিকল্প ফের পরীক্ষার তারিখ জানানো, কিভাবে দেখছেন এই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে আপনি? জয়প্রকাশ বাবু, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আপনার কথা। নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, কিভাবে দেখছেন এই পর্যবেক্ষণকে, আপনার প্রতিক্রিয়া? সুপ্রিম কোর্ট যেটা বলেছে, আমরা যা জানতে পেরেছি যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বলেছেন। এবং সেখানে বলেছেন যদি পরীক্ষার পবিত্রতা নষ্ট হয় তাহলে সেই পরীক্ষা বাতিল করাই বাঞ্ছনীয়, যাতে একজন ছাত্র কোনো রকম বেআইনি সুবিধে পেয়ে যেন পরীক্ষায় সাফল্য লাভ করতে না পারে। কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট সরাসরি পুরো পরীক্ষা বাতিল করেননি বলেই আমরা শুনেছি, কিন্তু সেই সম্ভাবনা প্রবল। সামনের দিনের দিকে আমরা তাকিয়ে থাকবো এবং আমরা মনে করি সুপ্রিম কোর্ট সঠিক দিকেই এগোচ্ছে, এই পুরো পরীক্ষা বাতিল করে নতুন করে দেওয়া হবে।
পাঠিয়ে দিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। নিট ইউজিতে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক যে দানা বেঁধেছিল দেশ জুড়ে, এবার নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট। দিব্যেন্দুদা রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড। দিব্যেন্দুদা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের এর আগেই যুক্তি ছিল যে পুরো পরীক্ষা যদি বাতিল হয় তাহলে যারা ঠিকভাবে সৎভাবে পরীক্ষা দিয়েছে তারা তো বিপাকে পড়বেন। যে বিচারপতি, তিন বিচারপতির যে বেঞ্চ, তারা কিন্তু পরিষ্কার করতে চেয়েছেন যে দুজন ছাত্র বা দুজন পড়ুয়া তারা প্রশ্নপত্রটা ফাঁস করেছে বা এই ধরনের প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগটা আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি কিন্তু তারা এই ব্যাপারটা ভাবছেন না যে এই পরীক্ষাটা বাতিল করতে হবে। তার কারণ অন্তত 23 লক্ষ পড়ুয়া, তাদের একটা ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে, যারা সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, যে অভিযোগটা উঠেছিল যে 67 জন পড়ুয়া তারা 720-র মধ্যে 720 নম্বর পেয়েছে। সুতরাং সেই বিষয়টাকে দেখার জন্য আবার যে গ্রেস নম্বরের ব্যাপারটা এনটিএ বলেছিল এবং সেই গ্রেস নম্বরের ভিত্তিতে যে 1563 জন তাদের নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছিল, যদিও সমস্ত 1563 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেননি এবং অন্তত 700 পরীক্ষার্থী তারা পরীক্ষা দেননি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস তো হয়েছে, কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁসের যে ব্যাপকতা, ঠিক কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার বিস্তৃতি কতটা, এটা কিন্তু তাদের খতিয়ে দেখতে হবে। এবং সোশ্যাল মিডিয়ার যদি একটা বড় ভূমিকা থাকে প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে, তাহলে কিন্তু তারা তখন এই পরীক্ষা বাতিল করে আবার পুনরায় পরীক্ষা নেওয়ার কথা বলবেন। কিন্তু এখন যেটা তারা জানতে চাইছেন যে সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্তের অগ্রগতি কতটা, সিবিআই ঠিক কি জিনিস বার করলো, কোথা থেকে প্রশ্নপত্র ফাঁস হলো, কি হলো, এই বিষয়ে জানা হচ্ছে। Court has today ordered 2-3 inquiries. First, they have sought a status report from the CBI, who has investigating the matter. Secondly, court has also directed Union of India to get it done a forensic analysis of the entire data, so that the genuine students and the fictitious students can be identified. Besides this, court has also sought certain directions from certain clarification from the Union of India when the paper leak was first, how many states, what was the process, in how many centers the examination were conducted, these types of informations. Thank you. দিব্যেন্দুদা, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের যে অবস্থান তা জানিয়ে দেওয়া হয়েছে, এবং বাকি যারা পরীক্ষার্থীরা রয়েছেন যারা সৎভাবে পরীক্ষা তারা দিয়েছেন তাদের সেক্ষেত্রে ভবিষ্যৎ কবে, যদিও এখনো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। না, সেই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট করেছে। তার কারণ হচ্ছে যে অন্তত 23 লক্ষ পরীক্ষার্থী তারা পরীক্ষা দিয়েছেন এবং যারা সারা বছর পড়াশোনা করে তারা পরিশ্রম করে পরীক্ষা দিল এবং তারা সৎভাবে পরীক্ষা দিল, তাহলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। সেই কারণে কিন্তু এক্ষুনি সুপ্রিম কোর্টে এরকম কোনো পর্যবেক্ষণ নেই যে এই পরীক্ষা বাতিল করতে হবে এবং পুনরায় পরীক্ষা নেওয়া হবে। কিন্তু যে বিষয়টা তাদের দেখতে হবে, এই বিষয়টা কিন্তু তাদের সবটা, যখন তারা সিবিআই রিপোর্টটা পাবে হাতে, যখন এনটিএ এর কাছে যে প্রশ্ন করা হয়েছে যে প্রথম প্রশ্নপত্র কোথায় ফাঁস হলো এবং সেই প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কতটা, এবং সোশ্যাল মিডিয়ার যদি একটা বড় ভূমিকা থেকে থাকে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে যে যদি সোশ্যাল মিডিয়াতে যদি এই প্রশ্ন ফাঁস বা প্রশ্নগুলো ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়াতে যদি একটা প্রশ্ন বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই প্রশ্ন কিন্তু সমস্ত মানুষের হাতে চলে যাবে। সুতরাং সোশ্যাল মিডিয়ার ভূমিকা কিন্তু এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে সোশ্যাল মিডিয়ার ভূমিকা ঠিক কতটা। এবং যদি দেখা যায় যে দুজন ছাত্র বা দুজন পড়ুয়া তারা এই দুর্নীতিটা করেছে, তারা প্রশ্নপত্র ফাঁস করেছে, তাহলে কিন্তু আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কিন্তু কোনো অর্ডার বা কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে না। সেই জায়গা থেকে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই কে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তোমায়। আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ছিলেন ফোন লাইনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, নিটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রথম করে প্রশ্নপত্র ফাঁস এবং এনটিএ কে জানতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকে আপনি? কেন্দ্রীয় সরকার একটা পরীক্ষা পে চর্চা করে নিয়ম করে প্রধানমন্ত্রী, অথচ শিক্ষামন্ত্রী জেনে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাহলে প্রশ্নপত্র যারা ফাঁস করলো
তাদেরকে কবে ধরা হবে, দুর্নীতির তদন্ত কিভাবে হবে। দুর্নীতির তদন্ত করতে গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, দুর্নীতি তদন্তের মূল চক্রীরা পালিয়ে যায়, তাদেরকে গাড়িতে ওঠানোর সময় তাদেরকে সংগঠিতভাবে আক্রমণ করা হয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় সরকার এখনো নির্লজ্জের মতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী কেন চুপ করে বসে আছেন, দায়িত্ব নেওয়ার পরে পদত্যাগ কেন করছেন না, সেটা আমরা বুঝতে পারছি না। আদালত বলা সত্ত্বেও ভারতবর্ষের সরকার চুপ করে বসে আছে, যারা একটা পরীক্ষা কন্ডাক্ট করতে পারে না। আজকে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য 48টা পরীক্ষা গত 10 বছরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একই চাকরি বাকরি নেই, তারপরে প্রশ্নপত্র ফাঁস। এটা লজ্জা শরম বলে কিছু নেই। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন ফোন লাইনে। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী নিয়ে মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সন্দেশখালীতে যৌন হেনস্থা, জমি জবরদখল মামলা। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তই বহাল। মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই তদন্তে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইছে রাজ্য, এমনই প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে। কয়েক মাসে আপনারা কোনো পদক্ষেপ করেননি, রাজ্যের আইনজীবীকে এমনটাই বলল শীর্ষ আদালত। একই সঙ্গে রেশন দুর্নীতি মামলাতেও ধাক্কা রাজ্যের। তদন্ত চালিয়ে যাবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের। অর্থাৎ এমনটাই বোঝা যাচ্ছে যে সন্দেশখালীতে রেশন দুর্নীতি সহ 43টি মামলায় সিবিআই তদন্ত করবে, এমনটাই জানা গিয়েছে। সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত চালিয়ে যাবে। রাজ্য সরকারের আর্জি খারিজ করে এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে প্রশ্নবাণের মুখে রাজ্য। শেখ শাহজাহানকে কেন বাঁচাতে চাইতে রাজ্য, কয়েক মাসে কেন কোনো পদক্ষেপ করেনি রাজ্য সরকার, প্রশ্ন দেশের শীর্ষ আদালতের। এ প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য, নিরাপদ সর্দার এবং তৃণমূলের তরফে অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা ফোন লাইনে কথা বলেছিলাম। তাদের কি প্রতিক্রিয়া পরপর শোনাবো। তৃণমূল কংগ্রেসের একটা নিজস্ব ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা বজায় রেখে যারা প্রতিবার সুপ্রিম কোর্টে যায় নিজেদের অপরাধ থেকে মুখ লোকাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে, চোরেদের বাঁচাতে, ডাকাতদের বাঁচাতে, আর প্রতিবারই তিরস্কৃত হয়, ভর্ৎসনার শিকার হয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসে। আর এখন বাঁচাবে এবার তো সব জায়গায় সন্দেশখালী হবে। 46-এ সুরাবর্দী যে ভাষায় বক্তৃতা করতো সেই ভাষায় তো কালকে ফিরা দেখি বক্তৃতা করে দিয়েছে। আমরা এখন মুসলমান হয়ে জন্মাতে পারিনি বলে এটা আমাদের পাপ, এবার মানুষ সেটার বিচার করবে। সন্দেশখালীর মানুষই বুঝিয়ে দিয়েছে সন্দেশখালী যে লোকসভার অন্তর্গত, সেই বসিরহাট লোকসভায় তৃণমূল কংগ্রেসকে প্রায় 4 লাখের উপরে ভোটে সেখানকার প্রার্থী হাজী নুরুল ইসলামকে জিতিয়ে। আর সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্টের অবজারভেশন, আমরা সুপ্রিম কোর্টের বিরোধী নই, কোর্টকে আমরা যথাযথ সম্মান করি। কিন্তু এটাও তো ঘটনা, আপনারা সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন যে সন্দেশখালীতে আসলে কি হয়েছিল। বিজেপির মন্ডল 2 নম্বর সভাপতি, সন্দেশখালী মন্ডল 2-এর সভাপতি, তিনি ভাইরাল ভিডিও দেখা গিয়েছিলেন যে প্রকাশ্যে বলছিলেন যে আমরা ভেতরের থেকে যেটা করতে পারি বাইরে থেকে সুগন্ধ দেখে সেটা করিয়ে দিল। ঠিক ক্যাপাসিটি দাদা যে রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট করিয়ে দিচ্ছে, এটা আমরা তো বলতে পারি, তৃণমূল কংগ্রেসকে বলতে হয়নি। বিজেপির মন্ডল সভাপতি এই যুক্তি সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মানুষ সেই অডিও ভিজুয়াল নিজের চোখে দেখেছি। সন্দেশখালীর ঘটনা গোটা দেশের মানুষ জেনেছে আপনাদের মাধ্যমে। প্রকৃত ঘটনাটাকে আড়াল করার জন্য তৃণমূল বিজেপি উভয় পক্ষ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। স্বাভাবিকভাবে সন্দেশখালীর মানুষের জমি গেছে, সন্দেশখালীর মানুষের জমি লুট হয়েছে, পাট্টা জমি লুট হয়েছে, বর্গা জমি লুট হয়েছে, 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, ঘরের টাকা লুট হয়েছে, পঞ্চায়েতের টাকা লুট হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, মা বোনেরা অত্যাচারিত হয়েছে। এই সমস্ত ঘটনা হচ্ছে বাস্তব। এই বাস্তবের উপরে দাঁড়িয়ে সন্দেশখালীর মানুষ সহ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায়কে প্রথমত আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবেন।
প্রেসকেও একটু চা দিয়ে দাও। অ্যাকচুয়ালি এখন তো দেখুন, আমি ভার্চুয়ালিও যারা আছেন ডিএমরা, এসপিরাও আছেন বা অন্যান্য অফিসাররাও আছেন লাইন ডিপার্টমেন্টের, রথযাত্রা আপনারা খুব ভালোভাবে শান্তিতে করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। এরপরে মহরম আছে, সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে, এবং আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের। 21শে জুলাই আছে, প্লাস এর পর অন্যান্য প্রোগ্রামগুলো তো দেখে নিতে হবে, আমরা টাইম টু টাইম বলে দেবো। বর্ষাকালে অলওয়েজ বাংলায় বর্ষা একটু বেশি হয়, তার কারণ হচ্ছে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ। এখানে নদী, সমুদ্র, পুকুর অনেক বেশি, আর আমরা অনেক পুকুরও কেটেছি যাতে আমরা জল ধরে রাখি। তাতে অবশ্য আমাদের অনেকটা কাজও হয়। আর এখানে অনেকগুলো কোস্টাল এরিয়াও আছে। কোস্টাল এরিয়ার মধ্যে অত্রি একটা দায়িত্বে আছে সুন্দরবন, আর একটা পশ্চিমাঞ্চলের দায়িত্বে আছে খলিল। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে, যে কাগজে আমি রিপোর্ট দেখছি, এবং বিশেষ করে কালিম্পংয়ের, সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। সিকিমের রাস্তায় ধসও নেমেছে, রাস্তাও অনেক পর্যটকও ট্যাপ হয়ে গেছে, সেটা দেখে নাও যাতে তারা ফিরে আসতে পারে, কোনো অসুবিধা না হয়। ইফ দে ওয়ান্ট এনি হেল্প ফ্রম আস, ওটা অলরেডি রাস্তাটা তৈরি হয়ে গেছে, আমার মনে হয় ব্যাক করতেও শুরু করেছে। খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে, তার কারণ ওখানটা চিরকালই কালিম্পংয়ে ধস নামে। এই সময়টা সরু রাস্তা, পাশে তিস্তা ভরা জল, এগুলো মাথায় রাখতে হবে। বর্ষাকালটা, গরমকালে আবার শুকনো, তিস্তায় জল নেই, এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ। তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি, আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি, জেলাগুলো থেকেও, ডিএম এর কাছে, এসপির কাছ থেকেও, তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা 24/7 মানে আপ টু অক্টোবর, পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি। এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট, যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে, মানুষ যোগাযোগ করতে পারে। ধরো রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো ঘরবাড়িগুলো ভেঙে তছনছ হয়ে গেল, কারো রাস্তায় থাকার জায়গা পর্যন্ত নেই, রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল, নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল। এটা আমাদের নজর রাখতে হবে একটু। বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে, মালদায় একটু ইরোশন হয়েছে, এবং গঙ্গার ভাঙন, এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা। আজকে দীর্ঘ 12 বছর ধরে, 10 বছর ধরে ওরা দেখছে না, 1 পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য, ফরাক্কাও ড্রেজিং করেনি। বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল, তখন কথা ছিল যে বাংলাদেশের যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য, যাতে আমাদের এখানে প্রবলেম না হয়, ড্রেজিং করা হবে। এবং ভাঙন যেটা হচ্ছে, ইরোশন, সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে, সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে। এলাকার উন্নয়নের জন্য একটা 700 কোটি টাকার প্যাকেজ তখন তৈরি, কারণ আমি তখন এমপি ছিলাম, আমি ঘটনাটা জানতাম, কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি। উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে, এবং বিহারও ভেসে যায়। ফরাক্কা যে ড্রেজিং করে না, শুধু বাংলার একা ক্ষতি হয় তা না, বিহারটাও কিন্তু ভেসে যায়। কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা। কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো, আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফর্চুনেট। যাই হোক, আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে। তিস্তায় জল আছে তাই দেবে, তাহলে তো উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। সিকিম ওর উপরে 14টা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে, তাতে সব জল টেনে নিয়েছে। যখন সিকিম 14টা হাইড্রেল পাওয়ার করলো, তখন সেন্ট্রাল গভর্নমেন্টের কেয়ার নেওয়া উচিত ছিল।
ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক, অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য, কিন্তু গভর্নমেন্টের কোনো মনিটরিং সিস্টেম নেই। আমরা বারবার ইনফর্ম করেছি, কিন্তু নো অ্যাকশন, যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয়। জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে, আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাসত, 20 কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে, কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে, ভুটানের থেকে জল চলে আসে, সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে, জলপাইগুড়ি ভাসে, তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল, সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয়। সুতরাং আমরা হচ্ছে সব ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু, জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে। প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না। রাস্তায় ধস নেমেছে, অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পাড়, তাই নজর রাখতে হবে। এরকম কোনো ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া বিষয়, ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং নর্থ বেঙ্গল, সিকিম, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে, সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন। ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপিদের। 2 হচ্ছে জলপাইগুড়ি, ক্রান্তি, মাল, জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই এখানে 9টি ফ্ল্যাট শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যেই এবং 500 জন মানুষ তাতে আছে। কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে একসময় ভয়াবহ, এরপর তো বান আসবে, সেই বানে পুজোর আগে যে বান হয়, সেই বানে সে ভেসে গেছিল 6 জন না 7 জন, আমি ছুটে গিয়েছিলাম। সুতরাং সেটা পুজোর আগে হয়। হ্যাঁ, ওটাকে যেন কি বান বলে, হরকা বান। আগে আমি ছোটবেলায় দেখতাম আমাদের কালীঘাট পর্যন্ত জল উঠে যেত, কালীঘাট রাস্তা পর্যন্ত, আমরা মজা করতাম। কিন্তু হরকার বান একদম পুরো উজ্জ্বলা সিনেমা টিনেমা সব ডুবিয়ে পূর্ণ সিনেমা পর্যন্ত চলে যেত জল। আমাদের গোলাটা সবচেয়ে উঁচু ছিল, আমাদের গোলাতে 2বারই জল উঠেছিল, একবার 1978 সালের বন্যায়, আর একবার মনে হয় 99 সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল 1 কোমর, আমার মনে আছে। কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত। আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি বারবার দেখতাম বালুরঘাট, গঙ্গারামপুর, কুশমন্ডি, তপন 1 কোমর করে জল জমত। এখন অনেক কাজ আমাদের সরকার করেছে, ফলে এখন যদি অনেকটা কমে গেছে, কিন্তু আত্রেই নদীর ওপরে যে বাঁধটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে, সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি, আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না। একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগের যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশের, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা। জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএমকে স্পেশালি, এসপিদের থেকে শুরু করে যারা বিডিও আছেন, এডিএম আছেন, এসডিও আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ইরিগেশন আছে, পাওয়ার আছে, আরবান ডিপার্টমেন্ট আছেন, রুরাল ডিপার্টমেন্ট আছেন, সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হবে।
হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে। দয়া করে কেউ তখন হাত দেবেন না। খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ না থামছে, যাতে ইলেকট্রিফাইড না হয়, বিদ্যুতে তড়িতাহত কেউ না হয়। কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালিয়ে রাখবেন, যেটা এমার্জেন্সি, বাদ বাকিগুলো অফ করে দেবেন। রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা এখন থেকেই মনে রাখতে হবে। ক্যাজুয়াল ভাবে এটা নিলেই চলবে না, সিরিয়াসলি নিতে হবে। পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে, অনেকে হয়তো জানেই না সিস্টেম, তাদের একটু জ্বালাতে হবে। যেগুলো গাঙ্গেয় অধ্যুষিত অঞ্চল, বন্যার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায়, সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ শেল্টারে মানুষকে তুলে আনি, তাদের রিলিফ দিই। স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয়। চাল থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়। এবং তিপ্পল একটা দিলে হবে না, তিপ্পল 2-3টে করে দিতে হয়। সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পাচ্ছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে, তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। যদিও এখানে 5 কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায়, তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয়। কোচবিহার জেলায় তুফানগঞ্জ, মাথাভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন, তুফানগঞ্জ এবং মাথাভাঙা সাব ডিভিশন। এখানে 12টি রিলিফ সেন্টার ও 6টি কিচেন চলছে। রিলিফ সেন্টারে প্রায় 500-600 লোক আছেন। আমি একবার কুচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময়। আমি দেখেছিলাম ওখানে টাউনের ওপরে প্রায় 1 হাঁটু করে জল জমে যাচ্ছে। সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন, ওটা আমরা ডিক্লেয়ার করেছি, কাজটাও ত্বরান্বিত করতে হবে। এই কাজগুলো সবই দেখতে হবে। যখন আমরা হেরিটেজ টাউন করছি, একটা মোটা টাকা দিচ্ছি, সেখানে রাস্তাগুলো উঁচু করা, দেখে নেওয়া, রিপেয়ার করা, ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া। ইরিগেশনের তো অনেক বেশি কাজ, কারণ যেহেতু এমব্যাঙ্কমেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয়। এখন থেকে একটা কোঅর্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে, যাতে দেখে নেওয়া কোনো রকম অসুবিধা না হচ্ছে। ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে। এবং আমরা যেমন এখানে 24x7 একটা ডিজাস্টার, মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে, তেমনি জেলাগুলোও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা 24x7 একটা প্রোগ্রাম করবেন, যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন, বা মিউনিসিপ্যালিটি মারফত। সেন্ট্রালে যেমন 2-3টে নাম্বার থাকবে, ডিস্ট্রিক্টেও 2-3টে নাম্বার থাকবে, একটা নাম্বার না পেলে আরেকটা। আর এখানে শিফটিং ডিউটি করে দেওয়া হবে, 8 ঘন্টা করে সার্ভিস করবে। যারা নাইট ডিউটি করবে তারা ডে ডিউটি করবে না। 7 দিন কেউ ডে ডিউটি করলো, তো 7 দিন কেউ নাইট ডিউটি করলো, যে যেটা প্রেফার করবে। এটা আপনারা দেখে নেবেন। এখন ছুটি, এই যতক্ষণ পর্যন্ত পুজো টুজো না চলছে, বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি, এমনি যে ছুটিগুলো ন্যাচারাল এতে পড়ে সেগুলোর কথা আমি বলছি না। এমার্জেন্সিতে, যে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয়, তাহলে কিন্তু সব ছুটিটাই ক্যান্সেল হয়। তার পরিবর্তে তারা অ্যাডজাস্ট করে অন্য সময়, সেটা দেখে রাখতে হবে। আলিপুরদুয়ারে অবশ্য এই মুহূর্তে এমবাঙ্কমেন্টের কোনো যে ক্ষতি হয়েছে একটা, সেটাও সারানো হচ্ছে। কালিম্পংয়ের সিচুয়েশন নর্মাল। 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে।
এনএইচএআই এবং পিডব্লিউডি তারা রিপেয়ার করছে, কিন্তু রিপেয়ার করার দায়িত্ব পিডব্লিউডি নয়, পিডব্লিউডির মনিটরিং করার দায়িত্ব এবং রিপেয়ার করার দায়িত্ব এনএইচএআই। এখানে টাকা পন্নাথিং তোমরা খরচা করবে না। যাই হোক, তোমাকে আমি বলে রাখলাম তোমরা মনিটরিংটা করবে, কারণ এটা আর্মির ব্যাপার আছে, মনে রাখবে ওখানে টোটালটাই আর্মির বেস্ট। দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে, ওখানেও কিছু জায়গায় ধস নামলে ওখানেও আর্মি বেস্ট। ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে, আর জিটিএ কেও কনসাল্ট করে নেবে। উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনো পর্যন্ত কিছু নেই, সিচুয়েশন নর্মাল। দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশন এখনো নর্মাল, কিন্তু পুনর্ভবা নদী বিপদ সীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদ সীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে। সেই শেল্টারগুলো ডিএমএসপিদের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে। আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম, একটা মেকানিজম, যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে, হয়তো ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয়, আগে না জানিয়ে ছাড়তো, এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না। এবং অনেক কাজ জল ধরোতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি। তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাসে, আরামবাগ ভাসে, গোঘাট ভাসে, হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাসে, মিদনাপুর কিছুটা ভাসে, ঝাড়গ্রাম কিছুটা ভাসে, মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাসে, আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে, বর্ধমানের কিছুটা। এটা মাথায় রাখতে হবে। সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে, কি ছাড়বে, এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব। একবারে যদি 100 ছাড়ে সবটাই ডুবে যায়, মানুষ মরে যায়, আগে তাই হতো, কেউ দেখাচ্ছিল না। কিন্তু 10-10 করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে, আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না। আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে, বদ হজমটা বাংলাকে করতে হচ্ছে, এটাও তো ঠিক নয়। তার হিস্ট্রি অ্যান্ড টু টেল দেম যে ডিবিসি যেটা সিলটেশন, এগুলো করা উচিত ইমিডিয়েট। ফরাক্কা ডিবিসি ডিসিশন নেবে ওরা, আর ভোগ করবো আমরা, এটা কখনো হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। মাইথন তো পড়েই আছে। মালদায় এমনিতে কোনো বন্যাজনিত সমস্যা নয়, কিন্তু মালদায় হয় ভাঙন। রতুয়াতে নদী ভাঙন হয়েছে, যার জন্য 25-30টা ফ্যামিলিকে শিফট করতে হয়েছে। কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি, সুতি, ধুলিয়ান, এইসব জায়গাগুলো যেগুলো ফরাক্কার আশেপাশে, তাদের কিন্তু প্রতি বছরই এটা কিন্তু ফেস করতে হয়। আমি আগাম বলে দিচ্ছি, তার কারণ যত পরে এটা না বলতে পারে যে কেউ জানতো না। প্রকৃতির ওপরে আমাদের হাত নেই, কিন্তু ফ্লাড শেল্টার, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, অল দ্য ডিপার্টমেন্ট যারা আজকে মিটিং এ আছেন, লাইন ডিপার্টমেন্ট রিলেটেড, রিলিফ মেটেরিয়াল রিলেটেড, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি রিলেটেড, আরবান ডিপার্টমেন্ট রিলেটেড, ইরিগেশন রিলেটেড, পিডব্লিউডি রিলেটেড, পাওয়ার রিলেটেড, এবং ইউডিএমএ আর পিআরডি কে বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে। হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে, আজও কেন সেই পুরনো ড্রেনেজ? কি পর্যায়ে আছে ববি, আমি তো জানি না। হাওড়া একটা দিদি মাস্টার প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমরা ওটা সেন্ট্রালে পাঠিয়েছিলাম, এখন ওর এটা ডিসিশন হয়নি, প্রায় 3 বছর ধরে ওটা পড়ে আছে। আমরা এবার এখানে ড্রেজিং করে এই হাওড়ার যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি,
একটা সমস্যা রেলের সাথে, ম্যাক্সিমাম হাওড়া যেটা আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে, ওরা ওর এলাকাটার ভেতরটা ড্রেজিং করতে কিছুতেই দেয় না। ইউডিএমএ কেন, রেলকে বলতে হবে, তাহলে জল জমলে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চাই তখন তাই দিই, তাহলে রেল এলাকায় যদি জল জমে তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না? আমি চিফ সেক্রেটারিকে বলবো আরবান মিনিস্ট্রিকে নিয়ে, আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেলদের ডেকে, বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে, ওদের ময়লা পড়ে থাকার ফলে, বালি ইট এইসব পড়ে থাকার ফলে, আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে। এটা ওরা করে না। এর ফলে জল জমে থাকলে ডেঙ্গু হবে, আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে। নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি? এই কাজটুকুও করবে না। সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট। চিফ সেক্রেটারি বসেছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে? আমি চেয়েছি কাজের কাজ 4টেকে ডাকো, 3টে ডিভিশন, এই 3টে জোন এবং মেট্রো জোন, 4টে জোনকে নিয়ে। আমিও ভাবি একটা দেখতে পাচ্ছি, যেমন ধর আলিপুরে তোরা রাস্তাটা রং করছিস জেলের ওখানটায়, রংটা আমি বলবো অলওয়েজ, যে যখন পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, যেই হোক, যখনই তোমরা কোনো কালার স্কিম, স্কাই যেটা স্টেটের কালার, স্কাই হোয়াইট মিলিয়ে করো, এটা প্লাস্টিক কালার করতে। তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে, 7 দিন বাদে বৃষ্টির ছোটায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে, টাকাও যাচ্ছে জলে, কাজও পাচ্ছি না। এটা এখন থেকে আমি বলে দিলাম, ইট ইজ এ কম্পালসারি ইনস্ট্রাকশন। হ্যাঁ, কালার স্কিমটাও কেউ কেউ নানা রকম ডিসকালার করে দিচ্ছে। আমি তো এখানে পার্টির কালার করিনি, আমি 12 বছর এখানে আছি। আমার মামাটি মানুষ একটা স্লোগান আছে, দেখাতে পারবেন মামাটি মানুষের নামে আমি কিছু করেছি, কোন প্রোগ্রাম? আমি পলিটিক্স করি না, তাহলে অন্যরা কেন করবে? রেল তো করছি, রেল তো সব গেরুয়া কালারে ভরে দিয়েছে, আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমায় টাকা দেবো না। এই আবার কি কথা? মানুষগুলোকে গেরুয়া করে দিতে পারবে রংগুলো, আমাদের চেহারাগুলোকে নয়, জামা কাপড়গুলো গেরুয়া করে দিতে পারে ইনস্ট্রাকশন দিয়ে, নাহলে তোমার দেশে থাকতে দেবো না। কিন্তু আমাদের চেহারাগুলো, কালারগুলোকে গেরুয়া করে দিতে পারবে কি? না মনটাকে করে দিতে পারবে? ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং অন। পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে, যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফরমারগুলো রেস্টোর করতে হবে। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো, সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে যাচ্ছে তার জীবন যেন সেফটি বলয় থাকে। ফায়ার ব্রিগেডকেও আমি দেখেছি ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও 2 জন মারা গিয়েছিল হাওড়ায়, ইফ আই রিমেম্বার কারেক্টলি, 2 বছর আগে। সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন। ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি বলয়টা দিতে হবে। আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে, ডিজাস্টার বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে, তাদেরটাও দেখতে হবে মোটা মোটা, একদম পাতলা নয়, তারাও যেন ওয়াটারপ্রুফটা পরে কাজ করে। কারণ আমার যদি বৃষ্টি লাগে, আমার যেমন জ্বর হতে পারে, আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি আমি সুস্থ না রাখি, তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে। স্বাস্থ্যকর্মীদের ব্যাপারেও বলবো, আশা কর্মীদের ব্যাপারেও, ICDS এর ব্যাপারেও, যারা রেগুলার কাজ করে, পাওয়ার ডিপার্টমেন্ট, আরবান ডিপার্টমেন্ট, যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে,
ইরিগেশন ডিপার্টমেন্ট, যারা বৃষ্টির মধ্যেও কাজ করে, সুন্দরবন অঞ্চল, পশ্চিমাঞ্চলের মধ্যেও মনে রাখবেন বাঁকুড়ায় হয়, নজর রাখতে হবে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।